21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, অস্ত্র মামলায় খালাস বাবর। বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড, খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি। ঈদযাত্রায় 29 তারিখে ট্রেনের টিকিট বিক্রির প্রথম 30 মিনিটে হিট 1,23,00,000, টিকিট না পাওয়ার অভিযোগ অনেকে। এবং বগুড়ায় শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, বাস চলাচল শুরু। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে, যার শুনানি হতে পারে আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর এই মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। একুশে আগস্টে জনাব লুৎফুজ্জামান বাবর সহ জনাব তারেক রহমান সকলকেই আমাদের হাইকোর্ট বিভাগ খালাস দিয়েছিল। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় 17 বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 28 মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এই মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালেই আপিল করেন। 4 বছর আগে রাজধানীর বনশ্রীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। সাজার পাশাপাশি তাকে 50,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরীক্ষাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। 2021 সালে সাইফুল ইসলামের বাসার তার 7 বছরের মেয়েকে আরবি পড়াতে গিয়ে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এই বিষয়ে কিছু বলতে পারছিল না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। এদিকে গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। কুড়িগ্রামে নাগেশ্বরীতে এক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার সূর্যের গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, 50 মানসিক প্রতিবন্ধী এক নারীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের বাপুর আলী। পরে অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারে বলা হয়, আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা। এছাড়া ৬৮ কোটি ৩২,৭৫,৬৬৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি নিজ গ্রামে ৫১টি ব্যাংক হিসেবে মোট ৯৭ কোটি ৬৩,৩৮৮ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য উল্লেখ করা হয় মামলায়। ৬৩,৩২,৭৫,০০০ বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, প্রথম ৩০ মিনিটে হিট ১ কোটি ২৩ লাখ, বিক্রি ৩৩,০০০। মাত্র আড়াই ঘন্টায় শেষ হয়ে যায় ২৯ তারিখের আগাম ট্রেনের টিকিট। এবার শতভাগ অনলাইন হওয়ায় ভিড় দেখা যায়নি কমলাপুর রেল স্টেশনে। তবে টিকিট প্রত্যাশীদের অভিযোগ, কয়েকবার চেষ্টা করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। এদিকে স্টেশন ম্যানেজারের দাবি, টিকিট অনলাইনে বিক্রি হয় নেই কোনো বিশৃঙ্খলা। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকাল ৮টায় পঞ্চম দিনের মতো শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। এবার শতভাগই টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে দুপুর ২টা থেকে। চাহিদার তুলনায় টিকিটের যোগান কম থাকায় অনেকেই হতাশ। আবার যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। আমি সকাল ৯টার দিকে আসছি, এসে অতটুকু ভিড় পাই নেই। সো আলহামদুলিল্লাহ আমি আমার টিকিট পেয়েছি। আমি আমার গন্তব্য যাব হচ্ছে উল্লাপাড়াতে। আমি যাব পঞ্চগড়, আমার রুগী আছে। আমি পঞ্চগড় কাউন্টারে আসি, কিন্তু টিকিট পাইনি। অনলাইনেও কাটছি, অনলাইনেও টিকিট পাচ্ছি না আর কি। অনলাইনের টিকিট তো ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায়, তো এই জায়গায় আমরা সাধারণ যাত্রীরা খুব ভুগতেছি। সকালে আসছি, এই পর্যন্ত একটা টিকিটও পাই নাই। এদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, কালোবাজারি রুখতে শতভাগ অনলাইনে টিকিট দেয়া হচ্ছে, এতে নেই কোনো ধরনের বিশৃঙ্খলা। গত ১৪ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় শুরু করছে। সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে ২৯ তারিখের টিকিট দেওয়া শুরু করছে সকাল ৮টা থেকে। আর আজকে হিট করা হয়েছে ১ কোটি ২৩ লাখ। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আরএমবি, আমাদের জিআরপি, এরপর আমরা এফইবিএন আমাদেরকে সহযোগিতা করার জন্য থাকবেন, র্যাব থাকবেন, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে যায় আত্মার আত্মীয় পরিবারের কাছে। সাশ্রয়ী এবং নির্বিঘ্নে হওয়ার কারণে মানুষের তালিকার শীর্ষে থাকে ট্রেন যাত্রা। এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় স্টেশন প্রায় ফাঁকা। কমলাপুর থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। বগুড়া থেকে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুরের দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। এর আগে শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বগুড়া থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। সকাল থেকে বগুড়ার 0 পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালি পাম্পের সামনে ২ মোটর শ্রমিক নেতাকে মারধর করা হয়। সিএনজি চালিত অটোরিকশার চালকরা এই হামলা চালায়। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তাই অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আদাবর থানা এলাকায় ঈদ উপহার ও বস্ত্র বিতরণকালে তিনি এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, আদাবর থানার যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন, আদাবর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাবর থানা শ্রমিক দলের আহ্বায়ক বাদল বাবু।
জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে। তাদের বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনের আহ্বান জানান তিনি। খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এই কথা জানান। ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে। ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুবি ত্রিপুরা। এই ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা আহত হয়েছেন। ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মার্মা সুবি ত্রিপুরাকে তাদের কর্মী দাবি করে হামলার ঘটনায় সন্তু লার্মার জেএসএসকে দায়ী করেছেন। নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুসার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে ও থানা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় শিক্ষার্থী এবং অভিভাবকরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুসার ষড়যন্ত্রমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য রাখেন আবু সাঈদ, ছাত্র সমন্বয়ক সদস্য মেহরাব হোসেন সহ আরও অনেকেই। বরিশালের গৌর নদীতে রাতের আধারে মসজিদের বেশ কয়েকটি নারকেল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার উত্তর সরিকল গ্রামে এই ঘটনা ঘটে। মসজিদ কমিটির সদস্যরা জানান, মসজিদের সামনের সরকারি সড়কে মুসল্লিদের সহায়তায় ৬০টি নারকেল গাছ রোপণ করা হয়। গাছগুলোতে ফলন ধরার পর তা বিক্রি করে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু রাতের আধারে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মসজিদের ফলন্ত নারকেল গাছ কেটে নিয়ে গেছে। ঠিকাদারের কাছে ঘুষের কমিশন নিয়ে দর কষাকষি করা উপসহকারী প্রকৌশলী শফিউলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। এবার তার বিরুদ্ধে বাড়ির নকশা পাশ করতে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ তুলেছেন অনেক বাড়ির মালিক। এদিকে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। খালেদ হোসেনের তথ্য ও ছবিতে দ্বিতীয় পর্ব জানাচ্ছেন শেখ ফাহিম। ঠিকাদার ছাড়াও গাইবান্ধার পৌরসভার সাধারণ মানুষও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ঘুষের কমিশন নিয়ে দর কষাকষি করা উপসহকারী প্রকৌশলী শফিউলের কাছে। বহুতল ভবনের নকশার অনুমোদন দিতে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ করেছেন বাড়ির মালিকরা। এছাড়া টাকার বিনিময়ে নীতিমালা ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের সুযোগ করে দেয়ারও অভিযোগ আছে শফিউলের বিরুদ্ধে। অনুমোদন নেবার গেলে ওই প্ল্যানগুলো চেক করতে যায় সেই বাড়িওয়ালার বাড়িতে, যা ওই প্ল্যানটা এমনিতে মানে ভুলভাল ধরে শফিউল স্যার ধরিয়ে মানে বাড়ি এলাকাটা পেইন্টের মধ্যে ভুলভাল ধরি, পেইন্টের মধ্যে হয়তো টাকা নেয় কি নেয়, কিন্তু খুব চিপের মধ্যে ফেলে আসে। সময় টাকা পয়সা নিত, আমার কাছে এসেও বলতো যে ভাই কিছু খরচাপাতি লাগবে অফিসের, তো আমি সবসময় খরচাপাতি দিতাম। ওনার অফিসে গেলে কখনোই মূল্যায়ন করতো না, সবসময় ঘুরাই দেয়, এই ভাই একটু পর আসেন, এই হচ্ছে আপনার কাজ হচ্ছে, এরকম করে করে আমার মনে করেন যে এই বাড়িটার উপর এতগুলো টাকা হ্যারাসমেন্ট করে খরচ করাইলো। এদিকে অডিও ভাইরাল হওয়ার পর শফিউলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। শফিউলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থাও। বিভিন্নভাবে ভুল ত্রুটি ধরে উনি ক্লায়েন্টদের কাছ থেকে বিভিন্নভাবে অনৈতিকভাবে টাকা দাবি করে যে আপনারা যদি এই প্ল্যানটা আপনি দেন তাহলে এই প্ল্যানের আমরা পাস করে দেবো না, আপনি যদি আমাকে অনৈতিকভাবে টাকাটা দাবি করে যে এত টাকা আমাকে দিলে মতো আমরা এটা নিজেকে সংশোধন করে আপনার প্ল্যানটা আমি পাস করে দেবো। আমরা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছি না। আমরা চাই উনি গাইবান্ধা থেকে চাকরিচ্যুত হোক, অথবা ওনাকে পানিশমেন্ট ট্রান্সফার করে গাইবান্ধা থেকে যে কোনো জেলায় চলে যেতে পারে। এদিকে বিধি মোতাবেক শফিউলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। তাকে কারণ দর্শানো হয়েছে, কারণ দর্শানোর জবাব প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে
বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। পাশাপাশি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি জেলা প্রশাসক গাইবান্ধা স্যারের মাধ্যমে। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই তিনি এই কর্মস্থল থেকে বদলি হয়েছেন এবং তার জবাব প্রাপ্তি সাপেক্ষে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ঘুষ দাবির অডিও ভাইরাল হওয়ার জেরে উপসহকারী প্রকৌশলী শফিউলকে গাইবান্ধা থেকে পলাশবাড়ী পৌরসভায় বদলি করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সাতক্ষীরা তালা উপজেলায় ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি সকল সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। নিজ কার্যালয়ে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাসুদুর রহমান বলেন, ভূমি অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে নামজারি। এটির ক্ষেত্রে সময় যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি লিজ নবায়ন কার্যক্রম স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম খান, এম.এ. ফয়সাল, রকনুজ্জামান টিপু, বি.এম. জুলফিকার রায়হান, প্রভাষক ইয়াসিন আলী, সাংবাদিক আশরাফ হোসেন, অর্জুন বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রিন্টু সহ আরও অনেকে চেষ্টা করেছি। পাশাপাশি তাদের সমস্যাগুলোকে তারা যেন শুনে তাদের একটি সমাধান দেওয়ার ব্যবস্থা করেন, সেই বিষয়গুলো আমি নিশ্চিত করার চেষ্টা করছি। সাহাবীদের ইমানি দৃঢ়তা ও নবী প্রেমী ছিল বদর যুদ্ধ বিজয়ের মূল চালিকা শক্তি। একথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ডক্টর সৈয়দা সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। মাইজ ভান্ডার দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্রবার্ষিক ওরস মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, সাইয়েদ মঈনুদ্দিন আহমদ আল হাসানি মাইজ ভান্ডারী সমগ্র বিশ্বের তরিকা মাইজ ভান্ডারিয়ার প্রচার প্রসারের পাশাপাশি শান্তি সম্প্রীতির জন্য কাজ করে গেছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলার আন্থারিজার ইউনিয়ন শাখা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদলের সভাপতি শাহাদাত হোসেন মণ্ডল সহ আরও অনেকেই। ডুমুরিয়ায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। সকাল 9টায় ডুমুরিয়ায় শাহপুর ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশিকুর রহমান সুজন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ইউনুস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না সহ আরও অনেকেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্তেজামিয়া কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক ইয়াকুব আলী মনির সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। শরীয়তপুরে জাকের পার্টির দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলা রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির শরীয়তপুর জেলা সভাপতি ও পদ্মা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল কাজী। প্রধান বক্তা ছিলেন তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি।
খুলনায় বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর মজুগুন্নি নেসারিয়া এতিমখানা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুজ্জামান সর্দারের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার। টাঙ্গাইলের ভুয়াপুরে মরহুম হজরত নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিকলা তাহসিনুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফিজ মোহাম্মদ নাজিমুদ্দিন। এছাড়া অত্র মাদ্রাসা কমিটির সদস্যগণ ও শিক্ষক মণ্ডলী এবং হজরত নুরুল ইসলাম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নিজাম সংসদ রাসেল সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহিষাসী পূর্বপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসনা যুবক সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল জলিল মাস্টার। রাজধানীর কল্যাণপুরে সিলভিয়া আলী পুনমের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কে এম খালেদুজ্জামান জুয়েল। এই সময় আরও উপস্থিত ছিলেন আশরাফ হোসেন মুন্না, ইমতিয়াজ আহমেদ হীরা, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, অস্ত্র মামলায় খালাস বাবর। বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড, খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি। ঈদযাত্রায় ২৯ তারিখে ট্রেনের টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটে হিট ১,২৩,০০,০০০। টিকিট না পাওয়ার অভিযোগ অনেকের। এবং বগুড়ায় শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, বাস চলাচল শুরু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।